আজকে আমরা দরবারে সুলতানে কথা বলবো একজন কবির সঙ্গে, একজন চিত্রকরের সঙ্গে। মানুষ একজনই, কিন্তু তার সত্তা দুটো। কবি এবং চিত্রকর শামশেদ তাবরেজি আজকে দরবারে সুলতানে আমাদের সঙ্গে আছেন। আমরা আলাপ করব কবিতা, সাহিত্য, রাষ্ট্র, রাজনীতি, সমাজ, স্মৃতি এবং আরও অনেক কিছু নিয়ে আমাদের এই আলাপসালাপ। আমরা দেখেছি যে শামশেদ তাবরেজি কবিতা লিখছেন ৮০-র দশক থেকে। তার প্রথম কবিতার বই উদ্বাস্তু চিরকুট, উদ্বাস্তু চিরকুট দিয়ে শুরু, এবং তারপরে অনেকগুলো কবিতার বই বেরিয়েছে। প্রত্যেকটা কবিতার বই তাকে আলাদা আলাদা বৈশিষ্ট্যে চিহ্নিত করে দিয়েছে। সেই কবিতা লিখতে লিখতেই একসময় তিনি চিত্রকলায় ঝুঁকে গেছেন। কবিতার আরাম থেকে বেরিয়ে আরও একটি বিস্তৃত পরিসরের মধ্যে নিজেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে চিত্রকলা। যদিও তিনি প্রাতিষ্ঠানিক কোনো চিত্রকলার লোক নন, তারপরও তার চিত্রকলা প্রশংসা পেয়েছে, চিত্রকলা নিয়ে প্রদর্শনী হয়েছে। তো আজকে আমাদের অতিথি, দরবারে সুলতানের অতিথি শামশেদ তাবরেজি। আসুন তার সঙ্গে আলাপ করি। তাবরেজি ভাই, আপনাকে তো আমরা দীর্ঘদিন ধরে চিনি, একসঙ্গে সময় কাটাই, নানাভাবে আলাপ সালাপ হয়, নানা কিছু নিয়ে আমরা কথা বলি। তো আজকে আমরা একটু ঘটা করে বসেছি, যদিও আনুষ্ঠানিক বসা, কিন্তু একই সঙ্গে অনানুষ্ঠানিকও। অনানুষ্ঠানিক এই অর্থে যে আপনাকে রাস্তা থেকে ধরে এনে আমরা এই জায়গাটায় বসে গেছি। হ্যাঁ, তো আপনি দীর্ঘ দিন ধরেই, দীর্ঘ সময় ধরে কবিতা লিখছেন, ছবি আঁকছেন। এই যে কবিতা লেখা, ছবি আঁকা, এই দুইটা মিলেই আপনার একটা কি বলবো, প্রলম্বিত পরিচয় বলতে পারি, যেটাকে আমরা প্রলম্বিত পরিচয় এই অর্থে যে প্রতিদিন খাওয়া দাওয়া, ঘুম, পেশাগত কাজ, এর বাইরে আমাদের যে জিন্দেগি থাকে, যেটুকু আমরা নিজেদেরকে প্রসারিত করতে পারি, সেটারই বলছি আমি, যে প্রলম্বিত জীবন। তো আপনার দুইটা মাধ্যমে কাজ করেন আপনি, একটা হচ্ছে চিত্রকলা, আরেকটা হচ্ছে কবিতা। কবিতা হয়তো আমরা দেখেছি প্রথম থেকে আপনি কবিতাই কাজ করেন, আর চিত্রকলার কাজগুলো আপনি পরে এসেছে। তো কবিতা লিখতে লিখতে আপনি কেন আসলে চিত্রকলায় ঢুকে গেলেন, বা কেন চিত্রকলা নিয়ে কাজ করছেন? এই সঙ্গে আরও একটা, এই কেনটা কেন সেটাও বলি, যে আমাদের এখানে যেসব চিত্রকরকে আমরা দেখি, চিত্রশিল্পীদেরকে আমরা দেখি, তারা প্রত্যেকেই কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, অর্থাৎ চিত্রকলার প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত। সেই জায়গায় আমরা এটাও দেখি যে প্রাতিষ্ঠানিকতা না থাকলে পরে চিত্রকলার যে জায়গা, চিত্রকলার যে পরিসর, সেইগুলোতে খুব একটা সুবিধাও করতে পারে না। যারা এমনিতে আঁকে তারা খুব একটা সুবিধা করতে পারে না, বা বড় চিত্রশিল্পীরা যারা একাডেমিশিয়ান, তারা মনে করে যে ও কি চিত্রকলা আঁকবে, ও তো কিছু জানে না, হ্যাঁ, ও তো চিত্রকলা সম্পর্কে অবহিত না, বা চিত্রকলায় যেভাবে হলো যে হাতে খড়ি হয় সেটা তো ওর হয়নি। তো এই সব জায়গার পরও আপনি কিভাবে এই মানে রিস্কি জায়গাটায় গেলেন, কবিতা থেকে চিত্রকলা, চিত্রকলা এবং কবিতা, এই দুইটার মধ্যে কেন বিচরণ করলেন, এইগুলোর বিষয়ে আপনার কাছে জানতে চাই। আচ্ছা, ছোট একটা ভূমিকা দিই আগে। সেটা হলো যে আমি যে কবিতা লেখা যদি বলি, শুরুটা বলি, ক্লাস 4 থেকে আমার প্রথম পূর্বদেশে ছাপা হয় একটা ছোট্ট পদ্য। তো আমি আসলে ফর্মালি কোনো লেখালেখি কোনোদিন করিনি, বুঝিনি। এত ছোটোবেলায় মায়ের কাছে বড়, মা আমাকে হয়তো কিছুটা দিছে, অনুপ্রাণিত করছে, বইপত্র বাসায় ছিল, কিন্তু আমি আসলে করি নাই, মানে এটাকে ফর্মাল একটা মাধ্যম, সেখানে লিখতে হয় করতে। পরবর্তী সময়ে ধরেন যে একটুখানি বিভিন্ন চিন্তা অথবা রাজনৈতিক চিন্তা, সেসব লেখাটা হয় কি একটা মাধ্যম। তখনও আমি বুঝি নাই যে এটা একটা মানে আজ পর্যন্ত আমি বুঝি না যে এইটা একটা মাধ্যম হিসাবে আমি কাজ করি। সিম্পলি আমার কাছে মনে হয় যে এইটা আই এক্সপ্রেস সামথিং। তো ওই এক্সপ্রেশনটাই, সেটা হয়তো নানান সময় সময় বন্ধ হয়ে গেছে, কারণ আমরা একটু চাকরি করতাম, খাটুনে চাকরি ছিল, তো সেই কারণে হয় কি, যেটা বলে ছবি আঁকাটা বন্ধ হয়ে গেছে। মানে কোন সময়টায়? চাকরির একটা মাঝখানে অনেক বন্ধ হয়েছে। হ্যাঁ, তারপরে আমি একটুখানি ধরেন যে একটু যারা আপত্তিকর বলি আমরা অনেক সময়, তাদের জন্য আমাকে একটু হেনস্থা হইতে হয়েছে সামাজিকভাবে, মানে একটু। তো সেইখান থেকে সেই কষ্ট থেকে আমাকে বেরোতে হয়েছে। একটু বিষয়টা খুলে বললে আমাদের সবার জন্য সুবিধা হয়। সেইটা হলো কি, যে আমি একটা কবিতার মিস ইন্টারপ্রিটেশন হয়েছিল, সেটা আল মাহমুদ
দের উনি আগেই পড়ছিল, কিন্তু এটা একটা মফস্বল শহরে তখন আমাকে তখন ওই কবিতাটা নিয়ে, তো ওনারা যারা একটু অতি চিন্তা করে তারা এটার একটা বিপদে ফেলছিল, ফলে আমাকে একটুখানি একটা অন্ধর মহলে থাকতে হয় একটু। এটা কি টাঙ্গাইল শহরে? হ্যাঁ হ্যাঁ, এটা হয়, কারণ পরে কি ওই কবিতাটা রিসাইট করা হয় ঈদের নামাজের মধ্যে। তো দ্যাট ওয়াজ ভেরি শকিং ফর মাই প্যারেন্টস। আমার আব্বা ওখানে ছিল, বড় ভাইয়া ছিল। তো পরে আমার কথা হয় কি যে একটু আমি হয়তো 89-এ ওই কারণেই ভালো লাগে না, আমি নিজেও একটু হতাশ হয়ে পড়ি। পরে আমার ওটার জন্য কি আপনার মানে ওই জেল টেল যেতে হয়েছিল নাকি? জি, জেলখানায় যেতে হয়েছিল একটু একটু। পরে এটা কতদিন ছিল সেটা? আমি একদম বন্ধ ছিলাম 1 মাস। আচ্ছা। হ্যাঁ, কিন্তু তারপরে আমাকে যখন পরে অনেক ব্যুরোক্রেসি থেকে এবং সাধারণ ইসেরা দুই পক্ষ থেকে যখন ঝগড়াটা হয় শহরে এবং তখন একজনকে দিয়ে ডিসি সাহেব যখন আমাকে বললেন যে কি করব, আমাকে ফোন দিলেন, তখন আমি ডিসি সাহেবকে বললাম যে আই এম রেডি টু এক্সপ্লেন ইট, হ্যাঁ, যে আমি ভুল করি নাই। তখন উনি বললেন যে ঠিক আছে, আমার ওখানে এই দিন আসুক। তখন যে পক্ষ মানে যারা বীর এবং যারা অবীর তারা মুখোমুখি হইল, কয়েকশো লোক। তো আমি ডিসির কনফারেন্স রুমে তখন আমাকে একটা ব্যাখ্যা দিতে হলো। আমি প্রায় 15-2 ঘন্টা একটা ব্যাখ্যা দিলাম যে ডিকশনের সমস্ত নিয়ে, অর্থকে ভুল বোঝাবুঝির জায়গাগুলো থাকে সেই সমস্ত জায়গা থেকে। পরে ডিসি সাহেব ভদ্রলোক ছিলেন, আমার মনে হয় ভালোই পড়াশোনা করছিলেন উনি কনভিন্সড হলেন। তো উনি বললেন ওই কমিটিটা বাতিল করে দিলেন, যারা আমাদের সমস্যা করলো বাতিল করে দিল। কিন্তু একটা মুশকিল হয়েছিল ওই সময়ই, আপনার ওই আমাদের ব্রিটিশ ঔপন্যাসিক যে ইন্ডিয়ান বোর্ন সালমান, হ্যাঁ, ওনার ঘটনাটাও ঘটে গেল। এইটা একটা সমস্যা ছিল, আমি বেরোতে পারতাম না। তো আমাদের রফিকা তখন কিন্তু একটা সময় ছিল, যে সময়টায় আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে যে একই সঙ্গে তখন এই ধরনের একটা উন্মাদনা বাংলাদেশে তৈরি হয়েছিল, এবং সেই উন্মাদনার জায়গাটা ছিল যেমন আহমদ শরীফ, তারপরে আরো কেউ তাদেরকে নিয়ে, তসলিমা নাসরিন, হ্যাঁ, এদেরকে নিয়ে মিছিল টিছিল হচ্ছিল। এবং সেই মিছিলগুলো একদম গ্রাম পর্যায়ে, অর্থাৎ আমরা যেটা মফস্বল শহর বলি, ছোট মফস্বল, সেগুলোতেও কিন্তু হচ্ছিল। তার মানে ওই সময়টাতেই, অর্থাৎ 89-এর দিকে আপনার এই ঘটনাটা ঘটেছিল। তো আমরা এই সূত্রে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হলো যে এই যে এখন আমরা যে সময়টা দেখছি, হ্যাঁ, এই সময়টাতেও কিন্তু এই রকমের ঘটনা ঘটছে, এবং আগের তুলনায় সেটা অনেক বেশি আকারেই ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে। ঢাকায় ঘটছে, ঢাকার বাইরে ঘটছে। আমরা জানি, আপনিও হয়তো জানেন যে ওই যে কালকে একটা ছেলেকে ভালুকায় পুড়িয়ে মারা হয়েছে। হ্যাঁ, তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর মধ্যে আপনি তফাৎটা কি দেখেন আসলে, যে 89-এর ঘটনা আর 2025-এর ঘটনাগুলোর মধ্যে তফাৎটা কোন জায়গায়? তফাৎটা আমার কাছে মনে হয় যে কি, আমরা যখন যে ধরনের বড় ভাইদের সঙ্গে যে ধরনের চিন্তা ভাবনা করতাম, সেই কাজটা হয়তো এখনো নানাভাবে আছে, হয়তো আকৃতি প্রকৃতি বদলেছে, কিন্তু সেই জায়গাটায় কেউ এসে অ্যাটেন্ড করে নাই, কেউ পৌঁছায় নাই। যে জায়গাটা মানুষ চাচ্ছে অথবা সাধারণ মানুষ চাচ্ছে, কোন জায়গাটা? সেই জায়গাটা যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সমাজের মধ্যে একটা সবকিছু গ্রহণ করবার যে জায়গাটা থাকে, সেটা করে নাই। তো এইটা না করাতে, এবং যেহেতু সফট জায়গাগুলা সমস্ত সবসময়ই শাসক গোষ্ঠী ব্যবহার করে, সেই কারণে এইটা বেশি হয়েছে। এবং আমি তো একটা হিসাব, মোটামুটি আমি আই ওয়াজ ইন জেদা ফর 3 ইয়ার্স। আমি অন্য দেশেও যেগুলোতে দেখছি যে ওই যে গ্রামীণ লোকগুলো ওখান থেকে আসে, তারা তো আমাদের দেশকে বাঁচায়, এই কথা সত্যি, কিন্তু তারা সঙ্গে সঙ্গে এই জিনিসটা নিয়ে আসে। সেটা নিয়ে আসে কি, নতুন সৌদি আরবের যে ধর্মটা, আমি পরিষ্কার কি বলি, নতুন সৌদি আরবের যেভাবে ধর্মটা পালন করে সেটা নিয়ে আসছে। কিন্তু আমি যখন ওদের দেশের অধ্যাপকদের সাথে মিশি, তখন এটা এরকম ছিল না, অথবা থ্রু হিস্ট্রি যখন যাই তখন কিন্তু সেই জিনিস দেখি না। কিন্তু
এই জায়গার একটা পার্থক্য ঘটে গেছে। এবং এইটা যখন এই মানিটা যখন আমাদের দেশে আসে, এই মানিটা যখন এই পুঁজিটা যখন অ্যাকুমুলেট করছে যারা, কিন্তু তারা কিন্তু ওই ভদ্রলোকটা না, তারা কিন্তু অন্য ভদ্রলোক। হ্যাঁ, যেটা আমরা পুঁজিপতি যে শ্রেণীটা, সেই অ্যাকুমুলেশনের কারণে তারা এটাকে ব্যবহার করছে, আমার যা ধারণা, একটা ছোট জায়গা থেকে বললাম আর কি। তো সেইটার কারণেই আমার কাছে এটাকে বড় সমস্যাও মনে হয় নাই। আমি সবসময় মনে হয় না, আমি মৌলানা ভাসানীর মানে আমরা পাড়া পড়শি, তো আমরা বড় হয়ে আমরা দেখছি যে ওইখানে কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয়েছে যে আপনি এখন মানে যেটাকে হয় কি যে আপনি যেমন সুনির্দিষ্টভাবে এই কথাটা, যে এই বাক্যটা সমস্ত রকমের গণতান্ত্রিক তথাকথিত গণতান্ত্রিক দলগুলাও যে লাইনটা বলে সবাইকে সেই লাইনটাই বলতে বাধ্য করে। এটা হলো আমাদের রাজনীতির চিন্তা করার সমস্যা। তো আমি দেখছি যে মানুষ চিন্তা করা অনেক কমে। আপনি 80 দশকে যে চিন্তা করার ক্ষমতা আমি দেখছি, সেটাই সে 2000-এর দেখলাম সেই চিন্তা করতে পারছে না, তারা অনুকৃতি করছে। জ্ঞানের জায়গায় সে একটা জায়গা আমি পেলাম, এটা একটু বলাই দরকার আমার, কারণ সেটা হলো কি যে এত ধরনের অনুবাদ হচ্ছে, কিন্তু আমরা যে মুসলিম শুনে ধরি না, আল আরাবির কথাই ধরে, হ্যাঁ, তার অনুবাদটা কিন্তু পাচ্ছে না। তার কিন্তু তার যে জায়গা, মনসুর হাল্লাদের 4টা খণ্ডের একটা বড় বই আছে, তাই না, আমি নামটা এখন ভুলে গেছি। এই বইগুলা আমাদের দেশে বাংলায় অনুবাদ হয় নাই, কিন্তু এগুলো অনেক পূর্বে লেখা হয়েছে। ফলে ওই ফিলোসফারদের অনুবাদ যদি আমরা পড়তাম, তারা দেখতাম যে এইরকম যে আসলে অনুবাদ হয়নি। কারণ হলো যে আমরা তো জানি যে বাংলাদেশের অনেক বড় একটা কি বলবো জনগোষ্ঠী যারা মাদ্রাসায় পড়াশোনা করে, তারা আরবি জানে, উর্দু এবং ফার্সি জানে, কারণ মাদ্রাসায় পড়তে গেলে এই 3টা জিনিস তাদেরকে প্র্যাকটিস করতে হয় না। তো সেই জায়গা থেকে কেউ যদি পড়তে চায় তাহলে তো সে মূল টেক্সটটাই পড়তে পারে, মূল জায়গাটা, মানে যাদেরকে আপনি বলছেন যে তাদের পড়ার কথা বলছেন যেটা, তো সেটা মনসুর হাল্লাজি হোক, ইবনে আরাবি হোক, ওটা তো তারা ওই জায়গা থেকেই পড়তে পারে, আরবি থেকেই পড়তে পারে। সে এর বাইরে যেটা আছে যে অনেকগুলো কিতাব কিন্তু আসলে অনুবাদও হয়েছে, যেমন ধরা যাক যে আমরা আল মুকাদ্দিমার কথা বলতে পারি, হ্যাঁ, বা ধরা যাক পুরনো অনুবাদ, হ্যাঁ, তারপর মনসুর হাল্লাজের অনেক লেখা অনুবাদ হয়েছে, তারপর ধরা যাক ইবনে আরবেরও অনেক লেখা কিন্তু বাংলায় অনুবাদ হয়েছে। কিন্তু অনুবাদ হওয়া না হওয়ার চেয়ে বড় কথা হচ্ছে যে মানে পড়া না পড়া, আমল করা, এবং এইগুলো তো বড় জায়গা না। যেটা হয়েছে কি যে আমাদের পাঠ্য তালিকাটা হয়ে গেছে খুব রিজিড। আমরা যে চলতি কথায় যেটাকে সেকুলার বলে, আমি ওভাবে বলতে চাই না, কিন্তু ওই জায়গাটার মধ্যে চলে গেছে। আমাদের অনেক কিছু পড়ানো হয়নি, আমাদের এই বিশ্বটা পড়ানো হয়নি, কিন্তু আমরা ইনহেরিট, যেমন আমরা পার্সি দিয়ে যে ইনহেরিট করি, আরবি দিয়ে অতটা ইনহেরিট করি না, পার্সি দিয়ে পারস্য দিয়ে আমরা ইনহেরিট করি। সেই কারণে যে ওই যে জায়গাগুলো, গ্রিক নলেজ আমাদের দেশে অনেক আগে আসার কথা। গ্রিক নলেজ বলতে এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে গ্রিক নলেজ বলতে আপনি যেটা বললেন বা বললেন যে আমাদের যে সেকুলার যে শিক্ষা কাঠামো যেটা বলছেন আপনি, সেই জায়গায় এটা পড়ানো হয় নাই বলতে আমি আসলে কি বুঝবো? যে ধরা যাক যে আমরা যদি গ্রিক নলেজের কথা বলি, তাহলে একটা ছেলে যখন একটা কম্বাইন্ড স্টাডির মধ্য দিয়ে ধরা যাক যে ইন্টারমিডিয়েট পর্যন্ত সে যেতে পারে সর্বোচ্চ, তারও আগে বললে আসলে ক্লাস 9 পর্যন্তই যেতে পারে, ক্লাস 8 পর্যন্ত কম্বাইন্ড স্টাডির মধ্য দিয়ে যে সে যায়, সব ধরনের সাবজেক্ট তাকে অল্প অল্প করে পড়তে হয় একটা সাধারণ ধারণা তৈরি করার জন্য। তো সেইটুকুর মধ্যে আসলে গ্রিক স্টাডিজ সে কতটুকুই বা পায়? বরং আমি তো বলবো যে সে আলাদা একটা ধর্মীয় পুস্তকই পায়, যেটা সে ধর্মীয় জ্ঞান লাভের জন্য। আমি প্রসঙ্গটা এইভাবে বলছি যে ধরুন যে আমাদের এখানে যারা আরবিতে কিংবা মানে ধর্মতত্ত্ব পড়ছে, তারা আরবিতেই পড়ছে কিংবা উর্দুতে পড়ছে, কিন্তু মুশকিলটা হয়ে গেল কি, আমরা যেমন অনেক বছর ধরে ইংরেজি পড়েও ইংরেজিটা ভালো করে বলতে পারি না, অনুবাদ করতে পারি না, কথা বলতে পারি না, ওনাদেরও তাই হয়েছে। এটা আমি অনেক হুজুরের সাথে হয়তো কথা বলে দেখছি যে ওই আরবিতে যেতে পারে না, কারণ সেই জায়গাগুলো আরবি গ্রামারটা তো হয়েছে অনেক পরে, তাই না? তো সেটার সেই জায়গা
থেকে যেতে পারে না বলে ওই পড়াটা হয় নাই। আর যখন আব্বাসীয়দের পরে মানে প্রায় 350-400 বছর পরে যে সমস্ত ওই ধর্মটাকে যে রেজিমেন্টেড করার জন্য যে ব্যবস্থাটা হইলো, তাতে হয়েছে কি অনেক কিছু নিষিদ্ধ হয়ে গেল। হ্যাঁ, আপনি যাদের আমরা এই যে বলি যে আরবের যারা, ইভেন কি তারা ওই কি বলে অ্যালজাব্রার যে জনক যে আমাদের, সে ওগুলোকেও ভালো করে নিতে পারলো না। কিন্তু আমাদের পাঠ্যতে তালিকাতে এগুলোকে জেনারেলাইজ করা উচিত ছিল, যে আমি অ্যালজাব্রা যখন পড়তেছি আমার অন্তত এই মানেটা এটা আলজাবুর থেকে আসছে। হ্যাঁ, এই জায়গাগুলো ছোট ছোট যে অ্যানেকডোট আছে সেই জিনিসগুলো নেওয়া হয়নি, ফলে হয়তো আমাদের ফাঁক আছে। আমরা সব কিছু আমাদেরকে এখানকে শিক্ষা ব্যবস্থার মধ্যে বলা হয়েছে যে এগুলো ওই বৈজ্ঞানিক তৈরি করছে, এটা ওই ইউরোপের বৈজ্ঞানিক তৈরি করছে, কিন্তু বিষয়টা তা ছিল না। কারণ খগোল বিদ্যাটা গ্রিকরা যেহেতু গ্রিকদের হাত থেকে এটা মুসলমানদের কাছে এবং ইন্ডিয়া এই দুটোর কাছ থেকে মুসলমানরা খুব ভালোই পেয়েছে এবং এটাকে একটা বিরাট জায়গায় নিয়ে গেছিল তারা। কিন্তু সেই হিস্ট্রিটা আমাদের কোনো না কোনোভাবে পড়তে চাই, ফলে আমাদের মিসিং লিঙ্ক আছে। ফলে আমার মনে হয় যে এইখানে আমি ছাত্রদের কোনোদিন দোষ দিব না। আমার মনে হয় আমাদের শিক্ষা কি হবে, কেমন করে হবে, পড়াবে কিভাবে, যে যেমন নলেজ জিনিস চাই। যে আমি ধরেন যে এটা বলতে এখন লজ্জা নাই, ধরেন যে যখন জ্ঞান শব্দটার মানে হলো যাহা জনন করা হয়, তো সেই মানেটা আমাদের কোনোদিন শেখানো হয়নি। জ্ঞান মানে নলেজের নটাও কিন্তু জ্ঞানী গ। তো সেই শব্দটা এই যে আমাদের ইন্ডো ইউরোপিয়ান শব্দের থেকে যাওয়া, যে যাহাকে জনন করা হয় সেটাই জ্ঞান। তো এখন সেইটা যদি শিখাইতো তাহলে আমি বুঝতে পারতাম যে আসলে মানে এনিথিং আমি আর্ন করা কিংবা অ্যাচিভ করার জায়গাটাই হলো আসলে জ্ঞান। হ্যাঁ, তাহলে আমাকে না অনেক কিছু ওই ফিকশনাল জায়গাগুলো অত পড়তে হতো না। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের যেটা হলো যে আমাদের এই চিন্তার করতে না চাওয়া, এবং আমাদের কলোনিয়ালিটিটা এরকম ছিল যে আমাদের মনে করানো হয়তো তুমি এইটা পড়ো, যেমন তুমি আমাদের বড় ভাইরা আমাদের কার্ল মার্কসের, তাই না, তারা একটা এরকম করে বলতো যে এইটা পড়ো, এইটা পড়ে সেইভাবেই বিশ্বাস করতে বলতো। কিন্তু এই প্রিকন্ডিশন ইট ইজ ইন ফ্রান্স, ইট ইজ ইন জার্মান, ইট ইজ ইন ইংল্যান্ড, এই জায়গাগুলো আমাদের বুঝতো না, এবং তারা শত্রু ভাবাপন্ন ছিল তাদের। আমি দেখছি শুধু রুশ ছাড়া, চায়না ছাড়া তাদের শত্রু ভাবার ছিল। এটাও আমার কাছে মুশকিল। কিন্তু খ্রিস্টীয় লোকরা তারা কিন্তু অকাতরে মুসলমানদের হাত থেকে সেই জ্ঞানগুলো নিয়েছে। তারা কিন্তু মুসলমানকে ছোট মনে করে নাই তাদের হাতে। আরেকটা ছোট জ্ঞানের বিষয়, জ্ঞানকাণ্ডের একটা সমস্যা হলো যে প্রথম যে আপনার রেনেসা হয়, আমার কাছে মনে হয় আমরা 1400-1500 শতকের রেনেসা থেকে করি। হ্যাঁ, ভিঞ্চিরা বেরোলো, তারও আগে একটা রেনেসা আছে। এই রেনেসাটা খুবই ইম্পর্টেন্ট। সেই রেনেসা হলো 1200 শতকের রেনেসা। এইটা স্পেনে হলো, এইটা মুসলমানদের হাত দিয়ে হলো। এইটা হলো যে ওই ট্রান্সলেশনের ব্যাপারটা হলো, যে আরবি থেকে মানে ইসের থেকে আপনার পৃথিবীর সকল সাহিত্য, হ্যাঁ, ল্যাটিন থেকে গ্রিক থেকে আরবিতে নিয়ে আসলো। সেইটা চলে গেল ইউরোপে, এই স্পেনে চলে গেল, ফরাসি স্পেনে, এবং সেইটার থেকে তারা হলো। কিন্তু আমাদের এখানে যে তখন থেকেই মনে হয় একটা কোনো হতে পারে এটা একটা কৃষি সমাজ ছিল, ঢোকাইতে পারে নাই, কিন্তু আমার তাও মনে হয় না, কারণ এখানে সবগুলো লোক নামাজ পড়তে পারে। তো আমাদের এই সমস্যা ছিল না। এবং যেটা হয় কি যে ওনারা অ্যারিস্টটল পরে, মানে আমি বলি যে আমাদের ধর্ম যখন পড়ে তখন অ্যারিস্টটল পড়ে, অ্যারিস্টটল বা প্লাটো পড়ে, কিন্তু তাদের নামগুলা কোনোদিনই কথায় আসে না যে এটা আফলাতুন বলেছে। হ্যাঁ, এইটা হলো আমাদের গ্যাপ। এই যে এইটার মধ্যে আমাকে যে আফলাতুনের নাম বললো না, বা আরস্তুর নাম বললো না, অ্যারিস্টটলের নাম বললো না, সেটা আমার কাছে মনে হয় যে একটা ইন্টেনশন কাজ করছে, কোনো একটা এটা কলোনিয়াল কোনো ইন্টেনশন কাজ করছে, এগুলা বলা যাবে না। ফলে দেখি কি যে ইসলামের সঙ্গে টাইম লাইন দিয়েও যদি মিলাই, আমরা দেখব যে অ্যারিস্টটলের সঙ্গে তার পরবর্তী যে ধর্মগুলোর সাব ধর্মগুলো বিকাশিত হয়েছে, সেখানে কিন্তু আপনার বোঝাই যায় যে অ্যারিস্টটলিয়ান মানে জায়গাটা কিন্তু স্পষ্ট মোটামুটি, কিন্তু আমরা তাকে নিচ্ছি না। এইটা যদি হতো তাহলে আমাদের আমার মনে হয় যে আমাদের যে ধর্ম চিন্তা, আমি ধর্মচিন্তাকে খুবই একটা
উত্তম চিন্তা মনে করি, কারণ সেটা আমাকে আবিষ্কার করতে সাহায্য করে। আমি রিচুয়াল বলতেছি না, কিন্তু করে। কিন্তু তাহলে আমরা এই প্রেক্ষিতটাকে অনেক বড় করে দেখতে পারি, কারণ আমাদের ওয়াইড অ্যাঙ্গেলে আমরা দেখতে পারতাম যে এইটা একটা আমরা আশা করি যে সেই জায়গাটা হয়তো তৈরি হবে, যে আমরা বড় করে যেভাবে দেখতে পারবো সেরকম মন মানসিকতা আমাদের তৈরি হবে। আমরা যে কথাটাই ছিলাম সেই কথাটাই আবার আসি, সেটা হচ্ছে যে ওই কবিতা এবং চিত্রকলা এই যে জায়গাটা আমরা আপনার যে বিচরণের জায়গাটা, সেই জায়গাটা মানে আপনি বলছিলেন যে কিভাবে তৈরি হলো, তারপরে কি রকমের একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, সেইগুলো আপনি আচ্ছা আচ্ছা আমি ছোট করে বলি আর কি। যেটা হলো যে লিখতে লিখতে তারপরে দেখলাম কি যে আমাদের, আমি সত্যি করতে বলি, আমাদের কবি সমাজ যের মধ্যে যে ধরনের গাছটা থাকা দরকার, চিন্তার যে এটা থাকা দরকার, আমার মনে হয় যে দার্শনিকভাবে খুব কম কবি চিন্তা করতে পারে এখানে। এটা একটা সমস্যা আমার কাছে, কিন্তু ওটা তো একই জিনিস। আমরা তো নানা ইউরোপের দেখি যে একটু আগে যে দার্শনিকদের বা আমাদের এখানকার চিন্তার সমস্যা নিয়ে যে কথাগুলো বলছিলেন, সেইটার মধ্যে যে আকাঙ্ক্ষার জায়গাটা আপনি প্রকাশ করলেন সেগুলোর ভিতর দিয়ে, এই আকাঙ্ক্ষা কি আপনার কবিতায়, আপনার চিত্রকলায় আপনি এক্সপ্রেস করতে চান? কারণ আপনি বলছিলেন যে আপনি তো এক্সপ্রেস করেন নিজেকে। না, আমি এক্সপ্রেস করি, মানে আমার ব্যক্তিগত জায়গাটা এক্সপ্রেস করি। মানে আমি তো সারাক্ষণ কথা বলি, মানুষ তো সারাক্ষণ কথা বলে, মানুষ সারাক্ষণ ভাবে, হয়তো নিদ্রা গেলে হয়তো না। কিন্তু আমার একটা, যেহেতু আমি ছোটবেলা থেকে বড় হয়েছি অনেক বড় অ্যাসোসিয়েশনের মধ্যে, স্কুলে এবং তাছাড়া নানান রকমের আমি কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম, খুব অ্যাক্টিভ একটা লোক ছিলাম। তো এই বড় হতে গিয়ে লেখাটা আমাকে কখনো একটা মাধ্যম নয়, সাহিত্য মাধ্যম হিসাবে আসে নাই। লেখাটা জাস্ট একটা অটোমেটিক্যালি ইট কামস উইথ মাই এজ, আমার বয়সের সঙ্গে সঙ্গে এসছে। কিন্তু ছবি আঁকাটা তো স্কুলে আমাদের সামান্য শেখাতো, বাসায়ও অন্যেরা একটু, আমার বোন আঁকতো, আম্মা একটু করতো, সেই জন্য। কিন্তু পরে যেটা হলো যে আমার একটা দুর্ঘটনা ঘটলো আর কি, সেটা বলি, আমার অফিসে আমার স্ট্রোক হয়। আমার দপ্তরে আমি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি চালাইতাম, সেখানে যখন স্ট্রোক হয় তখন ওনারা আমাকে হসপিটালে না পাঠিয়ে আমাকে বাসায় পাঠিয়ে দেয়। বাসায় পাঠানোর পরে তো আমি বোধহয় 6-7 দিন বোধহয় ছিলাম, মানে নির্জীব ছিলাম। পরে ফাইনালি যেটা হয়, আমি আস্তে আস্তে বেঁচে উঠি, কিন্তু আমার চোখটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার পরে, এবং এই চোখটারও 35% নষ্ট হয়ে যায়, ডান দিকেরটা। সেইটা আমার মধ্যে একটা খুব বেদনার একটা জায়গা তৈরি করে, আমি দেখতে পাচ্ছি না। এবং ধরেন যে আমি মানে মজা করে বলি যে আমি যদি একটা ফিল্ম বানাই, তাহলে আমি 40% বাম ব্ল্যাক রাখবো সবসময় ফিল্ম। মানে আমি যা দেখি, তো এই যেমন বাঁ দিকে আমি দেখতে পাচ্ছি না, তা আমাকে ঘুরে দেখতে হয়। সে কারণে রাস্তায় অপদস্থ হতে হয়, রিক্সার নিচে পড়তে হয়। এটা আগে বেশি ঘটতো, তারপরে আমাদের বন্ধু মামুন হুসাইন বললো যে আস্তে আস্তে নেচারের কাছে চলে যাবে। তারপরে তো এখনো হয় তবু। তারপরে আমি আমার কন্যা, আমার কন্যা আর শিশির ভট্টাচার্য, আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, তো ওরা বললো কি তুই তো দাগাদাগি করতি, তাহলে তুই ছবি আঁক। তখন এই যে কোভিডের সময়, এই টাইমটা আমি খুব ডিপ্রেসড। আমি এক সময় হাসপাতালেও ভর্তি হইতে হয়, কিন্তু এই সময়টা আমি একদম ঘরে থাকাটা যেহেতু বাধ্যগত, তখন আমার এই উপদেশ পাই। তো শিশির আমার জন্য তার বাসায় পড়ে থাকা কিছু লং নিয়ে আসে, সেইটা দিয়ে আমি যেভাবে যা পারি করি। কিন্তু যেভাবে যে প্রক্রিয়াতে আমি ছবি আঁকা শুরু করি, সেটাও আমার শিল্প বলে কোনো ধারণার থেকে না। আমি জাস্ট মানে ছড়িয়ে ছিটিয়ে কিছু রং এটা করা ওটা করা, যেহেতু ছবি দেখার অভ্যাসটা আমার আছে, সেই কারণে সবার ছবি, মোটামুটি অনেকের ছবি দেখছি, সেইখান থেকেই একটা জায়গা। পরে দেখি কি, এইটা কবিতা লিখতে গেলে যে ধরনের ভাষিক যে পরিমণ্ডলে যেতে হয়, ছবি তা করতে হয় না। ছবি আঁকতে গেলে একদম মানে ইমাজিনেশনটা হাতে নিয়ে আসলে হয়, যা একটা না একটা আকার দাঁড়াবে। যেহেতু আমি কিন্তু ফর্মাল ছবি আঁকি না, আমি এক্সপ্রেশনিস্ট ছবির অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট ছবি আঁকি, ফলে সেই জায়গা। অর্থাৎ আপনার ছবি আঁকাটা, আমরা যেরকম জানি যে কবিতা লেখার ঘটনাটার ক্ষেত্রে যেটা ঘটে, যে
ধরা যাক যে কুবলাই খান নামে একটা বিখ্যাত কবিতা আছে, কোনো এক ইংরেজ কবির, আমি এখন নাম মনে করতে পারছি না। তো সেটাকে ধরে বলা হয় যে অটোমেটিক রাইটিং, যে জায়গাটা বলা হয়। হ্যাঁ, হতে পারে। তো আপনার ছবি আঁকার ব্যাপারটা কি এরকমের অটোমেটিক? হ্যাঁ, অটোমেটিকই। মানে যেহেতু আমার এই কোভিডের মধ্যে আমি একদম ছিলাম, আমার শিশিরের এই কঠিন অবস্থার মধ্যে আমাকে কয়েকটা রং দিয়ে যায়, ওর যে বেঁচে থাকার রং, সেটা দিয়ে আমি এই খেলতে খেলতে তারপরে আমাকে আরো অনেক আর্টিকেলগুলো, ওইখানে রং পাওয়া যায়, এখানে রং পাওয়া যায়। ছবি নিয়ে তো আপনার একটা এক্সিবিশনও হয়েছে বোধহয় এর মধ্যে। হ্যাঁ, ছবি নিয়ে আমার 4-5টা এক্সিবিশন হয়েছে। একটা সুইডিশ ক্লাবে হয়েছে, তারপরে দ্বীপ নামের ওখানে 2টা হয়েছে কলা কেন্দ্রে। ওখান থেকে আমার একটা, পরে একজন বুড়ি মহিলা, সে কয়েক মাস আগে মারা গেছে, উনি আমাকে কিছু টাকা দিয়েছিলেন, হ্যাঁ, একটা অ্যালবাম করার জন্য। সেই কলা কেন্দ্রের সঙ্গে ওই স্প্যানিশ একটা অ্যালবাম হয়েছে, আপনি দেখেছেন হয়তো, একটা অ্যালবাম হয়েছে, এইটুকুই। কিন্তু তারপরে আমি দেখি কি, এইটা যখন আমার হঠাৎ করে মনে হয় কি, কিছু হঠাৎ করে মনে হয় একটু রং টং মার, তখন এইটা গিয়ে এইটার ভাষার যে ব্যাপকতা তার চাইতে কম, ছোট। অর্থাৎ দুইটার মধ্যে দুই ধরনের আনন্দ বা দুই ধরনের কমফোর্ট, দুই ধরনের আনন্দ, কিন্তু ধৈর্য অনেক কবিতাতে লাগে বেশি। কবিতা অনেক গুঁড়ো ব্যাপার কবিতার থেকে। হ্যাঁ, তারপরে কিন্তু ছবি আঁকাতে সেই যে ছবিটা আমি যা মনে হয় তাই, কারণ আমি এটা ধরেই নিয়েছি যা মনে হয় তাই। এবং দেখলাম যে ওই ঢালিয়াল মামুন, আমাদের বন্ধু, চিটাগাং ইউনিভার্সিটি থেকে, উনি একজনকে এইখানকার গ্যালারিকে বললো তাবরেজির বাসায় যাও, তাবরেজি ভাইয়ের বাসায় গিয়ে ওর ছবিগুলো দেখা তারপরে একটা এক্সিবিশন করো। এই আমার প্রথম এক্সিবিশন। আচ্ছা, আমি জানিও না যে আমার এক্সিবিশন হবে। মোস্তফা আসলো, মুখ আসলো, তখন আসলো, কিন্তু দেখলাম যে ওই ছবিগুলা ওরা না হোক, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হইলেও লোকজন অ্যাপ্রিসিয়েট করতেছে। দেন মানে ওরা যা হয় আর কি। পরে কাগজে লেখা হলো টেলিভিশনে, আপনাদের টেলিভিশন, নানান টেলিভিশনে কথা টথা বলতে গেল। আমি এই কথাই বলছি যে আমি কোনো প্রস্তুতি জানি না। এইটাকে আমি আগেও লেখা জিনিসটাকেও আমি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি মনে করি। কবিতাই বলি, ছবিই বলি, যাই বলি, আমি সবকিছু, ধর্ম বলি, সবকিছু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, তো সেইটা আমার কাজে। আমি যে 2 ঘন্টা দাঁড়াই, কি শুধুই ফিজিক্যাল নাকি মেন্টালও? আমার মনে হয় যে এটা ভাইস ভার্সা, এটা সবসময় একই, এটাকে আলাদা করে ফেলা যায়। আচ্ছা আচ্ছা, আলাদা করে ফেললে মুশকিল আনতে। তো এই যে একটা স্পিরিট তৈরি হয় কোনো না কোনো অ্যাঙ্গেলের, যে যেভাবে বড় হয় সেইভাবে তার স্পিরিটটা বড় হয়। কিন্তু দেখা যাবে ছবির মধ্যে যেমন উচ্চ কণ্ঠ ছিল আমার কবিতা এক সময়ে, যে কারণে আমাকে অনেক বিপদে পড়তে হয়েছে। আমি বলছি যে উচ্চ কণ্ঠ ছিল, আবার ছবিতে ঢোকার পরেও ছবি আমার কোনোদিন সরল দাঁড়ায় না। আপনি দেখবেন যে অল দ্য লাইনস আর কার্ভেচার, সমস্ত লাইন প্রায় কার্ভেচার আমার ছবিতে, কোনো স্ট্রেইট লাইন নাই। তো এইটা হলো যে একটা হতে পারে যে কবিতাও আমার মানে এরকমের কার্ভি লাইন নাকি? কার্ভি লাইন না, লাইনটা কার্ভি না, কিন্তু কথা, লাইন মানে মিনিং এর কথা কিন্তু আমি একটু শক্ত করে বলে ফেলি। আচ্ছা, কবিতার বিষয়ে আমরা যেরকম শুনে থাকি আমাদের চারপাশে যেটা হয় যে আমরা যারা কবিতা লেখেন দীর্ঘদিন ধরে, আপনি 80-র দশক থেকে লিখছেন, আমরা যেরকম জানি আর কি, সেই জায়গা থেকে বলছি। তো কবিতার ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, দীর্ঘদিন লেখার পরে এক ধরনের সিগনেচার দাঁড়ায়, এক ধরনের আইডেন্টিটি দাঁড়ায়, যে কবি হিসেবে উনি কেমন, ওনার ধরন কি, হ্যাঁ, ওনার বৈশিষ্ট্য কি, এগুলো দাঁড়ায়। সেটা আপনার যেমন দাঁড়িয়েছে, আমরা চারপাশে যেমন আপনার বসা ভাতের ভৈর, যেটা বসা ভাতের ভৈর, তো এইটা বোধহয় কবিতার সংগ্রহ, এরকম একটা না, এটা ছোট বই বা অন্যান্য যে বইগুলো আছে কবিতা নিয়ে আপনার, সেগুলোতে আমরা দেখব যে অন্যদের কবিতা যেরকম হয়, বা 60 এবং তার পূর্ববর্তী সময়ের কবিতার যে ধরন, ভাষিক ধরন বিশেষ করে, সেই ভাষিক ধরনের থেকে এই কবিতাগুলো কিন্তু একটু আলাদা ধরনের, মানে ভাষাটাই আলাদা হয়ে গেছে। আর ধরেন যে ভাব প্রকাশ বা ব্যঞ্জনার জায়গা, সেইগুলো তো আছেই। তো এই আলাদা করার ব্যাপারটা কি মানে আপনার সচর্চিত? না, নাথিং ইন্টেনশনাল। আমি কোনোদিনই কোনো কিছু এই সমস্ত বললাম যে আমি তো ওভাবে লিখিই নাই, কোনোদিন আঁকিও নাই। আমার যেটা হলো কি, যে একটা জিনিস, আমার কিন্তু বেসিক্যালি পরিবারটা গানের।
হ্যাঁ, যেটা 71-এর দুর্ঘটনায় মানে যে সমস্ত যুদ্ধের কারণে আমাদের সব পুড়িয়ে দিল বাড়িঘর, তো ভাইরা যুদ্ধে, তো তখন আমি এইগুলো আমাদের আব্বা শুধু আমি দেখছিলাম যে ডুগিটা নিয়ে গ্রামে গেল, হ্যাঁ, আমরা যেখানে পালাইছিলাম। তো এইটা ছিল গানটার প্রতি আমার একটা, আমাদের বাসায় একটা বড় একটা ডুগি। ডুগি মানে কি? ডুগি তো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডাইনা ডুগি মানে তবলার, আরেকটা আছে কিন্তু এমনি শুধু হাত দিয়ে এরকম করে বাজায়। শূন্য হাতের যেটা, হ্যাঁ, ডুগি। আর একটা হলো তবলা, একটা হলো ডুগি। তো ওই ডুগিটা ওটা যেহেতু পিতলের থাকে, মানে পিতল কিংবা এসে, তো ওইটা আব্বা নিয়ে যেত আমাদের বাড়ি যখন পুরাই দিল সিরাজগঞ্জে। তো তারপরে ভাইরা হারায় গেল, তারপরে যুদ্ধ খবর পাইলাম। তো এই বেদনা আমার মাকে কাটাইতে খুব মুশকিল হয়েছে। তারপরে আমার ফ্যামিলির ভিতরে এক আত্মীয় আমার দুই ভাইকে ধরে দেওয়ার ব্যবস্থা করছিল। ফলে আমার মুক্তিযুদ্ধের সময় তারা আমার পাশের বাড়ির আমার আত্মীয় হয়তো, কিন্তু এইটা আমি জীবন ভুলতে পারি না। এগুলোর জন্য কিছু ক্রোধ এবং বেদনা আমার সবসময়ই আছে। তো কিন্তু আমি ওই এক্সট্রা কোনো মনোযোগ দেই নাই, কিন্তু কবিতার ব্যাপারে ধ্বনিটা আমার মনে হয় কানটাকে দিয়ে কবিতা শুনতে পারার একটা জায়গা আমার আছে। বোনরা যখন আবৃত্তি করতো, ভাইরা আবৃত্তি করতো, আমার সেজু ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, মারা গেছেন, নাই উনি হান, উনি যে কবিতা লিখতেন, তো আমি দেখতাম এই রিসাইটেশন, যেমন আমি 72 সনে সুধীন দত্তের কবিতা আমি প্রথম বই পাই। তো এগুলো আমার কানটাকে কিছুটা হয়তো রপ্ত করছে, কিন্তু আমি এই সুরেলা জায়গাটায় আমি মনে হয় যে থেকে গেছে। আমি কোনো এক্সপেরিমেন্ট করতে যাইনি, কোনো এক্সপেরিমেন্ট আমার করার, আমার কাছে মনে হয় ইট ইজ সামথিং আই এম ডুইং, আই লাইক, বাস দ্যাটস অল। আমার ভালো লাগে, আমি করি, বাস, আর কিছু করার দরকার নাই। কিন্তু একেবারে তারপরে হলো একজন যখন সবগুলো 8-9টা বই বেরোবে এই সময় জায়গা, তখন তো আর এখন বুড়ো হয়ে এসেছে, একটু অসুস্থ, ফলে আর নতুন কিছু করার জায়গা নাই। কিন্তু আমার লেখার ইচ্ছা ছিল, ফিকশন লেখার ইচ্ছা ছিল, কিছু প্রবন্ধ একটু ছোট ছোট লিখেছে, আর লেখার ইচ্ছা ছিল, কিন্তু আমার চোখ আমাকে এবং শরীর আমাকে সেই উপায়টা দেয় না। তো তখন আমি বইগুলো একটা সংগ্রহ করার একজন বলেছিলেন, তো আমি সংগ্রহ করার জন্য একজনকে এডিটর নিয়োগ করলাম, কিন্তু উনি প্রতিভাবান একজন বাংলাদেশের কবি, উনি বইগুলো নিয়ে আর আমাকে দিলেন না। হ্যাঁ, তো উনি বইগুলো দিলেন না, আমার কাছে আর কোনো আমার বই নাই। তো এখন আমি বইহীন, ফলে হয় কি যে বইহীন, বউ আছে কিন্তু বই নাই। মানে আপনার বইগুলোই আপনার কাছে নেই? আমার কাছে নাই। আমি অনেক কষ্টে জোগাড় করে দিছিল অনেকে, নারায়ণগঞ্জ থেকে। আর এসে আপনার প্রথম বই কত সালে বেরিয়েছে? প্রথম বই আমার বেরোয় 1993-তে। আচ্ছা, 1993-তে এটা আমাদের আবিদ আজাদ বের করেছিল, উদ্বাস্তু চিরকুট। হ্যাঁ, তারপরে কিছু ছেলে পেলে একটু যারা এই রাজনীতির সঙ্গে কাজ করতে অ্যাক্টিভিস্ট, ওরা বের করছিল আবাগাবা নামে একটা বই। হ্যাঁ, তো এই আস্তে যা হোক এরকম করে করে কিছু বই হয়। তো এখন আমার কাছে কোনো কবিতা নাই, তো আই হ্যাভ টু রাইট। আমি বোধহয় আর লিখতে সক্ষম হব না, সেই তারুণ্যতার পাবো না। কাঁচা লেখাই হোক, আমার লেখা খুব ভালো না, বৈশিষ্ট্যমণ্ডিত না, কিন্তু আমি বলে আই হ্যাভ মাই স্পিরিট স্টিল, এটা ক্যারি করি উইদাউট দ্য পোয়েমস, হ্যাঁ, উইদাউট দ্য এনিথিং। তো রংটা নিয়ে খেলি। আমি জীবনকে সেভাবেও দেখি না, মানে শিল্প সাহিত্য আমার কাছে সেরকম কোনো মতবাদ না, সেইভাবে আমি দেখি না। জীবনের কোনো মতবাদকেই আমি নেই না। বেসিক্যালি মতাদর্শবাদকে ত্যাগ করার একটা ভয়ঙ্কর সময় আমার তৈরি করতে হয়েছিল। আমি কোনো মতাদর্শে বিশ্বাস করি না, মতাদর্শবাদ যেটা, হ্যাঁ। তো সেইটার থেকে যখন আমি দূরে চলে যাই, তখন দেখি যে নাথিং ওয়ার্কস, অনলি আমি আমার যেটা আমার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব, আমি খুব বন্ধুপ্রেমিক। কিন্তু তারপরে যখন এই অনেক আহত হইতে হয় অনেক রকমের কবিদের কাছ থেকেও, আমি দেখলাম কবি সমাজটা আমাদের দেশে তত ভালো না। হ্যাঁ, আমি যতটুকু অন্য আরবিতেও আমার কবিতা ছাপা হয়েছিল ওকাজ নামে একটা দৈনিক পত্রিকাতে। একজন সুদানি ইংলিশম্যান, যিনি শেক্সপিয়ারের উপর গবেষণা করেছিল, সুদান থেকে বই আছে কিন্তু আউটকাস্টে, তো উনি আমার ওকাজে কবিতা ছাপছিলেন 5-6টা, আমি ফ্র্যাগমেন্ট করে করে অনুবাদ করে দিয়েছিলাম, যেহেতু আমি ভালো ইংরেজি পারি না। তো যা হোক, কিন্তু তারাও যেহেতু আমি আরবি টাকায়ও যেহেতু আমাকে টাকা দিছিল, ফলে আমার কাছে ধারণা হয় যে ওদের যে ওরা যত ব্যপ্ত
মুক্ত এখনো। আর সৌদি আরবও যে কবিতার ব্যাপারে যে ব্যাপ্তিটা, সঙ্গীতের যে ব্যাপ্তিটা আমাদের দেশে এখনো সেভাবে তৈরি হয়নি। কেন এইটা হয় নাই? আমাদের মনে হয় যে আমাদের ইনস্টিটিউট এইটাকে আমাদের বোধ হয় এই যে ধর্ম সমাজ হইতে পারে, কিংবা আমাদের যে সমাজের নানান প্রচুর স্কুল অফ থট যেগুলো, সেগুলো ওই এই জিনিসগুলোকে, স্বাধীন জিনিসগুলোকে, মানে আমি ওর কাছ থেকে নিব, সে আমার কাছ থেকে নিলে আমরা বরদাস্ত করি না। এটা আমার খুব মনে হয় আমাদের এডুকেশনের মধ্যে নাই। আমি ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা যখন পড়তাম, তো আমি দেখেছি যে সেখানে শিক্ষকরা প্রশ্নের উত্তর দিতে চায় না, ঘুরিয়ে অন্যভাবে। তো এই জায়গাগুলো আমি খুব বেদনা হতো। ফলে আমি কিন্তু মাস্টার্স করি নাই, আমি কিন্তু পুরোটা শেষ করি নাই। শেষ না করে আমি চলে গেছিলাম। চলে যাওয়ার অন্য কারণ আছে, আমি সেগুলো বলবো না। তো যা হোক, কিন্তু এই যে আমরা লেনদেন করতে, যেটা আমি বাসায় পেয়েছি, যে বন্দেলি মিয়া, যে রবীন্দ্রনাথ আমাকে আম্মা পড়াইছে, সেটা আমি সেটা আমি ভিতরে রানা নাই? না, রানা নাই ভিতরে। সেটা আমি সমাজে পাই নাই, সমাজে পাইনি। আরেকটা হলো কি যে একটুখানি মুভমেন্টের একটা হয়েছে, বড় বয়স হয়ে তরুণ বয়সের থেকে অন্য দেশে টুকটাক ঘুরেছি। তারপরে আমি বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টে আমার আব্বার সাথে ঘুরতে পেরেছি। ফলে আমার একটা চয়েস অফ প্লেসের ব্যাপার আছে। আমার ছোটবেলাটা সিরাজগঞ্জে, পাবনায়, রাজশাহী, এই সমস্ত জায়গায় তৈরি হয়েছে। ফলে আমি অনেক মানুষের বিচিত্র জায়গাগুলো, লেখালেখি, এই সমস্ত সঙ্গে একটু পরিচিত ছিলাম। কিন্তু যখন একটা কবি, আমরা যখন গোত্রভুক্ত হই, তখনই দেখি যে বাংলাদেশে একটা সমস্যা হয়। এটা গবেষণা করার একটা ব্যাপার আছে। সে পার্টি করুক, সে কবিতা লিখুক, সে ছবি করুক, তখন একটা সমিতির মতো আমরা মজা করি, আমাদের একজন বলতো ইজি বাইক সমিতি, ইজি বাইক সমিতির মতো আমরা রাজনৈতিক দলকে ইজি বাইক সমিতি করি, শিল্পীরাও ইজি বাইক সমিতি করি। এইটাতে আমি মিলাইতে পারি না। ফলে আমি কখনোই ওই ভিতরে ঢুকতে পারি না, ওই ক্লাবগুলোতে ঢুকতে পারি নাই, কোনো লেখার জায়গা। যেমন আজকে আমি, তো এখন ব্যাপারটা কি এরকম হয়ে গেল যে আপনার বয়স এখন কত? যদিও আপনি নারী না, নিশ্চয়ই আমার 65 চলছে। 65। এই বয়সে এসে আপনার কি মনে হয় যে আপনি ডিপ্রেসড কোনোভাবে? আমার মনে হয় যে আমি প্রথম ধাক্কা যেটা, সেটা 80 দশকে হওয়া স্বাভাবিক। আপনি জানেন 80 দশকে অনেকগুলো ঘটনা ঘটছিল, অনেকগুলা চিন্তা ছড়াই গেছিল, এবং তারা কেউ এনজিওতে আশ্রয় নিছে, আর তার কেউ হত্যা হয়ে গেছে, আর কেউ এরকম হয়েছে না, লুকায় লুকায় আছে, কিংবা তারা সংসার করছে। ওই একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমাকে হতাশ হইতে হয়েছে। হ্যাঁ, কারণ আমি আমার যে সমস্ত বড় ভাই, যে সমস্ত সহাবস্থান করি, চিন্তা ভাবনার লোক, আমার বাবা আবার সুফি, পারস্য ঘোরার লোক, ইরাক ঘোরার লোক, মক্কা মদিনা করার লোক, আমার আব্বা আম্মা জঙ্গলে থাকার লোক, আমার আব্বা হ্যাঁ ধরেন কয়েক বছর জঙ্গলে, 2-4 বছর না খেয়ে থাকা, এরকম ব্যাপারগুলোর মধ্যে ছিল। তো সেই রকম পরিবারে বড় হয়ে যখন আমি একটা সময় দেখলাম যে তথাকথিত একটা চিন্তায় হয়ে সবাই এক ধরনের মানে পেটি বুর্জোয়াজির যে মানে ওটাই তৈরি করে, তো সেইটার থেকে আমরা মুক্ত ছিলাম। হিমালয়ের সাধুও আমাদের বাসায় আসতো, আমাদের মধ্যে বাদ বিচার ছিল না। আব্বা তাদের সাথে, আব্বা নামাজটা পড়তেন, সাধু বসে থাকতো সিংহা নিয়ে। সিংহাটা বোধহয় এখনো আমার বাড়িতে থাকতে পারে। এই যে জায়গাটা, এই আচরণের কারণে হয় কি, আমি দেখলাম যে এই গত 20-30 বছরে এটা আরো রুদ্ধ হয়ে গেছে। শুধু চিন্তা করতে না পারার প্রথম কারণ, এখানে স্কুল তৈরি হয়নি, মানে কোনো লেখাপড়ার পরিবেশ তৈরি হয়নি। সেটা আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ে বুঝছি। বলে যেমন জ্যামিতি শব্দটার জ্যা মানে কি, সেটা কিন্তু আমরা অনেক পরে শিখছি, বাসায় আমার ভাইয়ের কাছে শিখছি। এটা শিখাই নেই। জ্যা জিনিসটা কি, এটা আমাদের শিখায় নেই। এটা আলজাবুরের, তাও আমাদের শিখায় নেই। ক্যালকুলাসের তার অর্থটা আমাকে শিখায় নেই। ফলে আমাদের দেখেছি যে একদম মৌলিকভাবে যে বড় চিন্তাগুলা করি, তখন সেই চিন্তাটা তার রুট লেভেল পায় না। আমাদের যে বাংলা ভাষাটা কত রিচ, এটা যদি আমরা একটু এই অন্য ভাষা, পারস্য এবং সঙ্গে সঙ্গে ল্যাটিন, গ্রিক কিংবা একটু ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ জানি, তাহলে আমরা বুঝতে পারবো কত। আচ্ছা, যে আজর সেপারে একটা শব্দ আছে, সেপারে কিন্তু একটা ফরাসি শব্দ, এবং সেই মিনিং। বলি এই জায়গাগুলো আপনাকে কি ডিপ্রেস করে? এই জায়গাগুলো আমার মনে হয়েছে কি, যে আমি যদি এইটা ওই একদম ছোট বয়সে, ধরেন 71, তো যে বয়সে আমি 5-এ পড়ি তখন 71 হয়, সেটা একটা ধ্বংসাবশেষ। বাসায় এক ভাই
হারায় গেছে, আর 2 ভাই মুক্তিযুদ্ধে, তারপরে বাড়িতে আমাদের তো পোড়ায় দেওয়া, এই সমস্ত নানান ঘটনার কারণে বলে ওইটা ডিপ্রেস ছিল না, এক লুঙ্গি 2 জনকে, আমাকে আর এবং আমার ইমিডিয়েট বড় থেকে পড়াইতো। আমরা অতটা গরিব ছিলাম না, কিন্তু এইটাও আমাকে কাজ করে যে এই ছিল। কিন্তু মনে হয় যে ওই সময় যদি আমার একটু বোধজ্ঞান ভালো থাকতো, তাহলে বোধহয় আমি একটু আলাদা করে বুঝতে পারতাম। তাইলে হয়তো আমি আমার কবিতা লেখাই হোক, ছবি আঁকাই হোক, কিংবা আমি আমার যেটা আমি ছাত্র বয়সে করেছি সেই যে আমি করতে চেষ্টা করতাম। কিন্তু আমি পরে স্কুল পাই নাই, কারণ স্কুলটা 80 দশকে ভেঙে গেছে অলরেডি। আপনি একটু আগে ধরেন যে ডিপ্রেশনের কথা বলছিলেন এই কারণে যে আপনি কিছু ফিজিক্যাল ডিসঅ্যাডভান্টেজের কথা বলছিলেন, যেমন আপনার চোখের একটু সমস্যার কথা বলছিলেন, তারপর ডায়াবেটিক হলো, স্ট্রোক, তারপরে এখন বলছিলেন যে এই যে এইসব কারণে আপনি হয়তো আর আগের মতো লিখতেও পারবেন না, এরকম মনে হয়। মানে যেটা হয় কি যে অনেকক্ষণ আমার যদি এই কলম কাঁপে, এগুলো যদি আমরা ধরেন যে এরকম কোনো জাদু মন্ত্র থাকে যে সব রিমুভ করে দিয়ে দিলাম আপনার, চোখ ঠিক হয়ে গেল, আপনার ধরেন যে এই ডায়াবেটিস নাই, আপনি দিব্যি চিনি টিনি খাচ্ছেন, তো তখন আসলে আপনার মানে নিউ একটা স্টার্ট যদি আপনার বডিকে দিয়ে দেওয়া যায়, আপনি আসলে কোন কাজগুলো প্রায়োরিটি দিয়ে করবেন? একটা ফিকশন আমি লিখতাম প্রথম। আচ্ছা, সেই ফিকশনটার গল্প আমি বলতে পারি, সেইটা গল্পটা ছোট করে বলি। সেটা হলো যে আমরা কোনো একদিন রাত্রে কোনো এক জায়গায় গ্রামে যাচ্ছি, আবার আমরা নতুন করে শুরু করি। আচ্ছা, আমরা কোনো একটা গ্রামে একটা ফিকশন আমি লিখতে পারতাম। একটা ফিকশন আমি লিখতে পারতাম। তো সেই কোনো এক গ্রামে আমাদের বড় ভাই, আচ্ছা ফিকশন আমি লিখতে পারতাম, একটা ফিকশন লেখার ইচ্ছা আমার ছিল। যদি আমরা কয়েকজন বন্ধু, বড় ভাই এবং বড় ভাই আমি, তাই তাদের মধ্যে ছোট, আমরা একটা গ্রামে যাচ্ছিলাম শীতের রাত্রি। সেই যেতে যেতে আমরা একটা সময়ে, যিনি খুব অসম্ভব শক্তি রাখেন, মানে শারীরিকভাবে এবং মানসিকভাবে, তিনি ভূতের ভয় পেলেন, এবং সঙ্গে সঙ্গে ভূতের ভয় আমার আসলো, প্রচণ্ড ভূতের ভয়। তখন আমাদের যে সামনে ছিল ওই উনি এই রাজ্জাক ভাই, আমি তার নামটা বলি, উনি আমাদের ধমক দিচ্ছিলেন বারবার, তোমার এগুলো মানায় না। কিন্তু যা হোক, সেটা যেতে যেতে হঠাৎ করে দেখি যে একটা কি নড়াচড়া, এই নড়াচড়াটা দেখি, এটা আমরা তারপরে অনেক খানা খন্দ, ওই আমন ধানের পরে যে মাটিটা কাদা থাকে সেই রকম হয়েছে। হঠাৎ করে ওই রাজ্জাক ভাই একটু, যেহেতু উনি অনেক বড় লম্বা, উনি অনেক দিন জেলখানায় ছিল, তারপরে উনি গিয়ে যখন ওই দেখে, হঠাৎ করে দেখি এটা হঠাৎ উঁচু গাছের মতো ধাক্কা খায়। ধাক্কাটা খায় কি, সে একটা লাশের সাথে ধাক্কা খায়। মানে দেখে একটা মেয়ে তখন ফাঁস নিয়ে, একটা ওইখানে আম গাছ আছে, সে আম গাছে ফাঁস নিয়ে বসে আছে, এবং হি ফিল্ড যে এটা মাত্রই নিছে। আমার কাছে এই ঘটনাটা, মানে তারপর আমি অসুস্থ হই, জ্বর এগুলো হয়ে যায় স্বাভাবিকভাবে ভয়ের কারণে। তারপরে আমার কাছে মনে হলো যে এটা একটা ইন্টারেস্টিং ফিল্ম হইতে পারে। তখন খসরু ভাইয়ের সাথে আমাদের একটা ফিল্ম সোসাইটি করার জায়গা খুলে, তখন আমি গল্পটাকে এইটুকু রেখে আবার উল্টো গল্পটা একটা ছোট করে লেখি, ছোট করে দিয়ে ওই মহিলাও তাদের দেখতে ছিল কারা যেন আসতেছে। সো শি ওয়াজ হারিড টু ডু ইট, কমিট সুইসাইড, আর এই দিক থেকে এরা ভূতের ভয় পাচ্ছে। এই যা গল্প ফিকশনটা আমার খুব লেখার ইচ্ছা ছিল, কিন্তু আমি অনেক চেষ্টা করছি, আমার হাত কাঁপে আর চোখে একটা সময় সাদা হয়ে যায়, সেটা হলো বড় সমস্যা। কিন্তু আমার এক বন্ধু ছিল, তো ক্যানাডাতে চলে গেছে, তো ড্যাফোডিলে পড়াইতো। কিন্তু মুশকিলটা হলো যে ও আমাকে একটা ছেলে দিছিল, কিন্তু ও বাসায় যখন কাজ করবে তখন মুশকিলটা হলো যে ও এই 2 মিনিট 3 মিনিট পর পর সিগারেট খেতে যায়। তো সেইটা আমি তখন কন্টিনিউ রাখতে পারি না, কারণ এটা আমি একটু নানাভাবে একটু কোলাজ করার চেষ্টা করছিলাম আর কি। যেহেতু আমি অত ভাষা জানি না, বুঝি না, আমি আমার মতন করেই লিখতে চাইছি। আর কিছুটা ফিল্ম বুঝি, কিছুটা উপন্যাস বুঝি, তারপরে খুব আধুনিক উপন্যাস আমার পছন্দ হয় না। যাই হোক, এই জায়গাগুলোর থেকে লিখতেছি। তারপরে শরীরটা একটু অমজবুত হয়েই গেছে এখন। কিন্তু আপনাকে, এই যে আমরা এখানে কথা বলছি, আপনাকে দেখলে আপনার শরীরের যে জোয়ানি, সেটা দেখলে কারোর কিন্তু মনে হবে না যে আপনার শরীর অমজবুত। একটা কি ঈশ্বর অনেক সময় ছল করতে শেখায়, হয়তো আমি ছলনা করি, একটু অ্যাক্টিং তো শিখতেই হবে, তো অ্যাক্টিংটা করি কিংবা অ্যাক্টিংটা হয়ে যায়। আচ্ছা, সেটা হতে পারে।
এটা কারণ হতে হ্যাঁ, পারে। কিন্তু যেহেতু আমি কবি, আমি শিল্পী, এই ধরনের কোনো আলোয়ান আমি গায়ে দিই নাই, ফলে আমি তাবরেজি আছি। এটা আমার আপনার কত বছর বাঁচার আশা? হাউ লং? এই তো বলা যাবে না কখন। আমি এক বছর আপনার বাঁচতে পেরেছি, আকাঙ্ক্ষার এক মাসে। কথা, আকাঙ্ক্ষার কথা। আমার আকাঙ্ক্ষা নাই, আমার কথা হলো যে আমি একটু বিরক্ত এখন বাংলাদেশে আচ্ছা, সব মিলাইয়া বাংলাদেশের, বিশেষ করে আমি বলবোই তো, এটা তো অস্তিত্বের ব্যাপার, রাজনীতিটা। আমি বিরক্ত, এই বিরক্ত এখান থেকে খসে কবে আসবে আমি জানি না, কিন্তু ফলে আমার মনে হয় না যে এটা খুব দ্রুত এই গিট্টু খুলতে পারবে। মানে কোন গিট্টু কি রাজনীতির কোন জায়গায়? মানে মানুষের যে সমাজ এবং রাষ্ট্র, একটা রাষ্ট্রই আমরা তৈরি করতে পারলাম না, সোজা কথা। সোজা হিসাবে যদি বলি, তারা আমাদের যে সমাজটা ছিল, যে বিচিত্র সমাজ ছিল, সেই বিচিত্র সমাজের উপর যে রাষ্ট্রটা যখন হওয়ার কথা, এত বড় একটা যুদ্ধ হওয়ার পর সেই রাষ্ট্রটা আমরা 60 বছর প্রায় হয়ে গেল, মানে আমার বয়সে প্রায় রাষ্ট্র, সেটা রাষ্ট্র হলো না, সেটা একটা দুর্বৃত্তের একটা মানে শুধু শাসক গোষ্ঠী তৈরি হলো। এবং এটা আমার কাছে মনে হয় এইটা শেষ পর্যন্ত রাষ্ট্র হবে না, এটা একটা কর্পোরেটাইজেশনের একটা নতুন ভঙ্গি নিবে, এবং এইখানে বিশেষ গোষ্ঠী রাজত্ব করবে, বড়লোক হবে, দালান কোটা হবে, আর কিছু লোক হাইড করবে। যেমন আমার দালানের পিছনেই আপনি দেখবেন অনেক বস্তি, ব্র্যাকেট দালানের পেছনে দেখবেন অনেক বস্তি, সেই রকম গরিব লোক সব হারায় গেছে ঢাকা শহরে। আমরা ছোটবেলাতে নীলক্ষেতে যে কাটাবনে যে গরিবগুলো দেখছি, এই আপনি যেখানে বসে আছেন এই সমস্ত জায়গায়, সেগুলো আপনি দেখছেন না, কিন্তু গরিবগুলো আছে, গরিবগুলো সংখ্যায় বেশি, হতদরিদ্র। তাহলে কোথায় গেছে? আমাদের এই স্কাই পেপারের পিছনে আড়ালে, মানে কি ঢাকা পড়ে গেছে, ঢাকা পড়ে গেছে। তো এইটার জন্য আমার একটা বেশ বিষণ্ণতা তো আছেই। ফলে বাঁচা না বাঁচা এটা না চিন্তা করি না। এখন ধরেন যে শেষ বয়সে এখন আমরা এখন এসে যে পলিটিক্সটা দেখছি, যেটা ধরেন যে 17 বছর বা 16 বছর ধরে যেটা দেখছিলাম, সেইটা যখন শেষ হলো, অর্থাৎ অগাস্টে যখন শেষ হলো 2024-এর, তারপরে এসে যে আমরা যেদিকে বাঁক নিলাম, সেটার মধ্যেও কি আসার কিছু দেখছেন না আপনি? আমি ওই ঘটনাটাকে উল্লেখযোগ্য মনে করি, কিন্তু আমার কথা হলো, যখনই ধরেন যে আমি বাজার করলেন অনেকক্ষণ ধরে, ধরা যাক আপনি বাজার করলেন 2 ঘন্টা ঘুরে, কিন্তু রান্না করার সময় আপনি তাড়াহুড়া করে কোনো কিছু রান্না করে ফেললেন, এইটা একটা মানে আমি মেটাফোরটা ইউজ করলাম, এইটা আমাদের দেশে হচ্ছে আমার মনে হয়। কোথায় যেন আমরা তাড়াহুড়া করে বলি, কোথায় যেন আমরা এক ধরনের বাদ ব্যবস্থা সেটা করার চেষ্টা করি, সেইটা করি। দু একটা পয়েন্ট আমি বলবো, আমাদের মতো এত জনসংখ্যার লোক সামরিক আইন দরকার, প্রত্যেকটা লোকের সামরিক অভিজ্ঞতা থাকা দরকার, নাহলে আমি নাগরিক হইলাম কোথায়? মডার্ন টাইমসে আমার এগুলো মনে হইতো, এবং সেগুলো এখন আমি মনে করি। তাহলে আমাদের এই জায়গাটা, এই অন্য যে জিনিসগুলো কষা করে দেয়, সেটা হইতো না। কারণ সামরিকতা আমার অহংকার হইতো, তাহলে ডাকাত হইতো না। কারণ আমি যুদ্ধের পরে দেখছি, আমার পাশেই কাদের দিঘির বাড়ি, আমার পাশেও মুক্তিযুদ্ধে, আমরা দেখছি অন্যান্য যারা আরো মুক্তিযুদ্ধ, তারাই তো ডাকাত হইলো প্রথম। আমি ৭৩ দেখতে পাইছি। তখন যদি সেটা হয়ে থাকে, ওই সামরিকায়ন বা অস্ত্র প্রশিক্ষণের কারণেও তো অনেকটা হয়েছে সেটা, বা একটা অস্থিতিশীল না, এটা হয়েছে, আমি বলবো এটা হয়েছে, আপনি তাদের কাছ থেকে অস্ত্রটা উদ্ধার করে নিয়েছেন। এখন যদি আমরা সামরিকায়নে যাই, প্রত্যেকটা নাগরিককে যদি সামরিক প্রশিক্ষণ দেয়, তাদের কি আসলে ওই ধরনের ডিগনিটি এবং নৈতিকতার জায়গা আছে যে সে তার প্রশিক্ষণ অবশ্যই আপনি সুবিধাজনক কাজে ব্যবহার করবেন? অবশ্যই প্লেটার। আপনি চায়নাতে দেখেন পিপুলস আর্মি থাকতে হবে, পিপুলস আর্মি করেন। আমি চায়নার মতো হতে বলছি না, আপনি পুঁজিবাদী দেশ, আপনি পুঁজিবাদী, বড় লোককে বড় লোক হইতে দেন, গরিব না। চীনের বাস্তবতার মতো বাংলাদেশের বাস্তবতা তো এক না। না, কিন্তু তারপরও আছে যে আপনি যখন মিলিটারিতে, আমরা যেমন যারা আমরা যখন এই সমস্ত ছোটখাটো প্যারেড পিটি এগুলো সমস্ত করছি, আমাদের মধ্যে কিন্তু দেখবেন যে এই ছেলেমেয়েদের, আমার সঙ্গের ছেলেমেয়েরা যদি দেখেন, তাহলে কিন্তু দেখবেন যে হয় নাই, কি বলে যে তারা কিন্তু দাঁড়ানো একরকম, তাদের ভঙ্গিটার মধ্যে এক ধরনের স্মার্টনেস আছে। এটা আমাদের রঘুনুজ্জামান খান দাদা ভাই কিন্তু আমাদের শিখিয়ে দিচ্ছে। ফলে এইটা আমার কাছে মনে হয় যে আপনি দাঁড়ালে কিভাবে দাঁড়ান, আপনি বসলে কিভাবে বসেন, এই জায়গাগুলো আমরা শিখতে পারতাম। এগুলো খুব কাজ করে মানুষের জীবনে, দৈহিক জীবন, আমি এনার্জি, আমি 1.5 ঘন্টা সাঁতরাইতে পারি এই বয়সে, 65 বছর বয়সে। তো আমার মনে হয় যে এই ইজ নট এ ম্যাটার অফ জোকস। তাইলে
কেন হবে না যে আমাদের সেইটা তো আমরা তো সামরিক বলতে আমি সামরিক বাহিনী হবে না, সামরিকতা সেইটা তৈরি হবে, আমাদের মধ্যে থাকতে হবে। আমরা জানবো যে দেশকে বাঁচাতে হয়। আর যে কথাটা আপনি শিখবেন সেইটাই একমাত্র সামরিক বাহিনীর সামরিকতা থাকলেই আপনি বলতে পারেন আমি জান দিব দেশের জন্য। না, এটা তো আকছার সবাই বলছে যে আমি জান দিব দেশের জন্য। না, সেই বলা সব রাজনৈতিক দলই মাঠে যখন আপনি মাইক নিয়ে প্রথম দাঁড়িয়ে তো যেমন স্কুলের যখন ঘাস তুলতাম আমরা, এক লম্বা দাঁড়িয়ে এইগুলো তো আমাদের করতে হতো, লম্বা আমাদের মাটিগুলো আমাদের ধুইতে হইতো। এগুলো যে আমরা ঢাকায় গুলশানে ক্যাম্পেইন করতাম দাদা ভাইয়ের আন্ডারে, কিন্তু আমরা যখন করতাম তখন এই স্পিরিটটা আমরা কোত্থেকে পাইতাম? সবাই মিলে করছি, এই যে একতাবদ্ধ। কিন্তু আমাদের নানা করে, যেমন আমাদের ঢাকার ট্রাফিকটা পলিটিক্যাল, ট্রাফিক সিস্টেমটা আমরা চাই না যে লোকে দ্রুত পৌঁছুক, এটা পলিটিক্যাল। আমরা শেষ করব, শিগগিরই শেষ করতে হবে আমাদেরকে। তার মধ্যে আমরা এই যে এতক্ষণ ধরে যেসব কথাবার্তা বললাম সেই সব কথাবার্তার ভিত্তিতে, এবং যেটা হলো যে আপনিও বললেন যে আপনার বয়স 65 এবং দেশের বয়স প্রায় 60, এই 60 বছরের দেশ দেখা, রাষ্ট্র দেখার পরিপ্রেক্ষিতে 3টা বিষয়ে জানতে চাইব। কোন 3টা কাজ করলে আপনার মনে হয়, যেটা আপনি বলছিলেন যে রাষ্ট্রটা গঠন হলো না, এখন পর্যন্ত একটা মজবুত রাষ্ট্র গড়ে উঠলো না, কোন 3টা কাজ করলে রাষ্ট্র গড়ে উঠবে, মজবুত রাষ্ট্র তৈরি হবে? খুব সংক্ষেপে আমরা জানি। রাষ্ট্রের সংজ্ঞা বুলেট আকারে সেটা হলো যে একটা রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতেই হবে। হ্যাঁ, এবং পুঁজি ব্যবস্থা, এখন যে পুঁজির পোস্ট পুঁজিতে যে অবস্থাটা আছে সেইটার ভিতর থেকেই আপনাকে দাঁড়াইতে হবে, কিন্তু সুযোগটা দিতে হবে। স্কুল কলেজে বাংলা পড়াইতে হবে। হ্যাঁ, দুইটা। আর মানুষের জীবনে সামরিকতা, স্পোর্টস, আমি যদি আরো একটু ইজি করে বলি, স্পোর্টস থাকতে হবে। এই 3টা, এবং পড়াশোনার ব্যাপারটা, স্কুলের থেকে আমরা যেমন স্কুলের লাইব্রেরি পড়তে পারছি, এখন স্কুলের লাইব্রেরি নাই, তো সেইটা আমাদেরকে আবার করতে হবে। এবং আমাদেরকে আব্দুল্লাহ আবু সাইদ তো সেখান থেকেই শিখেছে, আমরা স্কুল থেকে বই নিয়ে আসতাম, বিধ্বস্ত নিয়ে নিমাতা, আমি ক্লাস 8-এর স্কুল থেকে নিয়ে এসে পড়ি। তাইলে সেই জায়গাটা আমাদের এই স্কুলে থাকতে হবে। সবাইকে একটা করে বই একদিন নিতে হবে, 7 দিন পর আবার ফেরত দিতে হবে। এই জায়গাটা যদি করতে পারে তাহলে আমার মনে হয় ভালো। নাহলে বাংলাদেশের প্রকাশক নাই, কেন একটাও প্রকাশক নাই। ধন্যবাদ তাবরেজি ভাই।